আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে চলন ও অঙ্গচালন। আজকে আমরা এই চ্যাপ্টারটি প্রথমে দেখব। মানব কঙ্কালতন্ত্র সৃষ্টি হয়েছে ব্রুনীয় মেসোডার্ম থেকে। এরপর আমরা দেখব কঙ্কালতন্ত্রের শ্রেণীবিন্যাস। কঙ্কালতন্ত্র তিনটি ভাগে বিভক্ত: বহিঃকঙ্কালতন্ত্র, অন্তঃকঙ্কালতন্ত্র এবং স্পাঙ্কনিক কঙ্কালতন্ত্র। এই বহিঃকঙ্কালতন্ত্র কি কি? সেটা হচ্ছে নখ, দাঁত, লোম ইত্যাদি। এবং এই কঙ্কালতন্ত্রকে ত্বকোদ্ভূত অঙ্গাদি বলা হয়, অর্থাৎ ত্বক থেকে উৎপত্তি। এরপর হচ্ছে অন্তঃকঙ্কালতন্ত্র। অন্তঃকঙ্কালতন্ত্রকে আবার দুইটি ভাগে বিভক্ত করা হয়, একটি হচ্ছে অক্ষীয় কঙ্কাল, একটি হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। আর স্পাঙ্কনিক কঙ্কালতন্ত্র হচ্ছে লেরিংসের তরুণাস্থি, ট্রাকিয়া, বঙ্কাই ইত্যাদি। এবার আমরা দেখব কঙ্কালতন্ত্রের কাজ। প্রথমে হচ্ছে যান্ত্রিক কাজ: দেহ গঠন, সুরক্ষা, সংযোগতল সৃষ্টি, চলন ও ভারবহন। এরপর হচ্ছে শারীরবৃত্তীয় কাজ, হচ্ছে রক্তকণিকা উৎপাদন। এই রক্তকণিকা উৎপাদন হয় লাল অস্থিমজ্জা থেকে, এবং অস্থিমজ্জা থেকে প্রতি সেকেন্ডে প্রায় 26 লাখ রক্তকণিকা সৃষ্টি হয়। এরপর হচ্ছে শ্বাস প্রশ্বাস ইত্যাদিতে সহায়তা করে, রোগ প্রতিরোধে সহায়তা করে, খনিজ লবণ সঞ্চয়, চাপ ও আয়নিক সমতা রক্ষা, হরমোনাল নিয়ন্ত্রণ এবং রাসায়নিক শক্তি। এরপর দেখব কঙ্কালতন্ত্রের উপাদান। কঙ্কালতন্ত্র 5 ধরনের তন্তুময় ও খনিজ সমৃদ্ধ প্রধান উপাদান নিয়ে গঠিত। একটি হচ্ছে অস্থি, তরুণাস্থি, লিগামেন্ট, টেন্ডন ও অস্থি সন্ধি। আমরা এক এক করে সেগুলো পড়ব। প্রথম হচ্ছে অস্থি। অস্থি প্রধানত ক্যালসিয়াম লবণ দিয়ে গঠিত। এরপর হচ্ছে তরুণাস্থি, যা এটির সাথে কন্ডিন নামক ঈষৎ স্থিতিস্থাপক মেসের তরুণাস্থিগুলো ছড়িয়ে থাকে। এরপর হচ্ছে লিগামেন্ট। লিগামেন্ট একটি অস্থি অন্য একটি অস্থির সাথে যুক্ত থাকে, এবং টেন্ডন একটি পেশি ও অস্থির মধ্যে সংযোগ স্থাপন করে। লিগামেন্ট কি করে? অস্থি এবং অস্থির সাথে যুক্ত থাকে, এবং টেন্ডন অস্থি এবং পেশির মাধ্যমে যুক্ত থাকে, অর্থাৎ হাড় আর হাড় যুক্ত হয় লিগামেন্ট দ্বারা, এবং হাড় এবং মাংস যুক্ত হয় টেন্ডনের দ্বারা। এরপর হচ্ছে অস্থি সন্ধি। এগুলা হলো কঙ্কালতন্ত্রের প্রধান উপাদান। এখন দেখব কঙ্কালতন্ত্রের শ্রেণীবিভাগ। মানব শিশু জন্মের সময় প্রায় 300টি অস্থি থাকে, তবে পরিণত মানব অন্তঃকঙ্কাল মোট 206টি অস্থি নিয়ে গঠিত হয়। অস্থির বিভিন্ন স্থানে কোমল অস্থি থাকে। মানুষের কঙ্কালতন্ত্রকে প্রায় প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে অক্ষীয় কঙ্কাল, একটি হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। এর মধ্যে অক্ষীয় কঙ্কাল হচ্ছে 80টি এবং উপাঙ্গীয় কঙ্কাল হচ্ছে 126টি। অক্ষীয় কঙ্কাল হলো যেগুলো দেহের লম্ব অক্ষ বরাবর অবস্থিত, এবং উপাঙ্গীয় কঙ্কাল হচ্ছে যেগুলো অক্ষীয় বরাবর প্রতিসাম্যভাবে অবস্থান করে। এখন কোনটা কি এটা আমরা একবার দেখব। এই সবগুলাই মুখস্থ রাখতে হবে, এবং এখান থেকে কোশ্চেন অনেক বেশি আসে। যেমন অক্ষীয় কঙ্কাল 80টির মধ্যে 80টি অক্ষীয় কঙ্কাল 3টি ভাগে বিভক্ত: একটি করোটি মানে মাথার, একটি মেরুদণ্ড, এবং একটি হচ্ছে বক্ষ পেঞ্জর। এবং উপাঙ্গীয় কঙ্কাল আবার 4টা: বক্ষ অস্থিচক্র,
বাহু, শ্রোণীচক্র এবং পা। তো এখন আমরা এই একটি একটি করে সবগুলার নাম দেখব এবং কোনটা কতটি সেগুলা দেখব। এবং এখানে জাহাঙ্গীরনগর 17তে একটি কোশ্চেন আসছিল যে অক্ষীয় কঙ্কালে করটি কতটি থাকে, সেটি হচ্ছে 29টি। এই যে এখানে যে ছকটি দেওয়া আছে এই ছকটা পুরোটাই মুখস্থ করতে হবে। এখানে দেখা যাচ্ছে অনেকবার কোশ্চেন আসছে জাহাঙ্গীরনগর 22, সিইউ 20, জাহাঙ্গীরনগর 22, আবার চট্টগ্রাম 22, বাও 18, ঢাকা 20, জাহাঙ্গীরনগর 22, জাহাঙ্গীরনগর 22, জাহাঙ্গীরনগর 17। তো আমরা দেখতে পাচ্ছি অনেকবার এখান থেকে কোশ্চেন আসছে। তো এক এক করে আমরা সবগুলা অস্থি সম্পর্কে জানব। প্রথমে হচ্ছে করটিকা। তুমি কি করটিকা, করটিকা হচ্ছে করটি হচ্ছে 29টি। তো আমরা এই করটি একটি ছন্দের মাধ্যমে মনে রাখতে পারবো। করটি আবার 3টি ভাগে বিভক্ত। একটা হচ্ছে করটিকা, একটি মুখমণ্ডলীয় অস্থি এবং একটি কর্ণাস্থি এবং আরেকটি হচ্ছে হাইপয়েড। তো এর মধ্যে করটিকা হচ্ছে 8টা, মুখীয় অস্থি হচ্ছে 14টি, কর্ণাস্থি 6টি এবং হাইড্রয়েড 1টি। তো করটিকাগুলো কি কি সেগুলো আমরা এখন দেখব। করটিকা হচ্ছে আমরা ছন্দটা হচ্ছে পিটুস। এই পিটুস দিয়ে আমরা করটিকা মনে রাখতে পারব। একটি হচ্ছে প্রথমে ই দিয়ে হচ্ছে এথময়েড, এস দিয়ে হচ্ছে তারপর ও দিয়ে হচ্ছে অক্সিপিটাল, টি দিয়ে হচ্ছে টেম্পোরাল এবং আই দিয়ে হচ্ছে পি দিয়ে হচ্ছে প্যারাইটাল, এবং আরেকটি অস্থি থাকে সেটি হচ্ছে ফ্রন্টাল অস্থি। এই হচ্ছে করটিকার অস্থিগুলো। তো আমরা এখন দেখব যে কোনটি কতটি থাকে করটিকার অস্থি। এরপর হচ্ছে আমরা দেখব মুখমণ্ডলীয় অস্থি সমূহ। মুখমণ্ডলীয়কে আমরা মনে রাখতে পারবো একটি ছন্দ, সেটা হচ্ছে
মেম, জয়নাল, বিআইপি। এটি দিয়ে আমরা মনে রাখতে হবে। প্রথম হচ্ছে এম দিয়ে, এম দিয়ে হচ্ছে ম্যাগজিল, আবার এই এম দিয়ে হচ্ছে ম্যান্ডিবল, জেড দিয়ে হচ্ছে জাইগোমেটিক অস্থি। এরপর এন দিয়ে হচ্ছে নেশাল, এল দিয়ে হচ্ছে লেক্টিমাল, বি দিয়ে হচ্ছে ভোমার এবং আই দিয়ে হচ্ছে ইনফিরিয়র নেশাল এবং পি দিয়ে হচ্ছে প্যালেটাইন। আই দিয়ে হচ্ছে ইনফিরিয়র নেশাল এবং পি দিয়ে হচ্ছে প্যালেটাইন। এরপর আমরা দেখব কর্নাস্থিসুম। 3 কর্নাস্থি। কর্নাস্থি আমরা মনে রাখবো মেজ দিয়ে, মেজ। এমতে কি, এমতে হচ্ছে মেলিয়াস, মেলিয়াস এবং ইতে হচ্ছে ইনকাস এবং এসতে হচ্ছে স্টেপিস, স্টেপিস। আমরা এগুলো দেখব সামনে যে কোন অস্থি কতগুলা রয়েছে। এরপর আরেকটি হচ্ছে হাই ওয়েট এবং এই হাই ওয়েট মাত্র একটি অস্থি রয়েছে। আশা করছি যে এখানে যতগুলো আছে কোনোটির 29টি, এই 29টির নাম আমরা জেনে ফেলছি এবং কোনটি কতগুলো অস্থি এগুলো আমরা সামনে জানব। এখন আমরা দেখব মেরুদণ্ডে কি কি অস্থি রয়েছে। মেরুদণ্ডে 26টি মোট অস্থি রয়েছে। মেরুদণ্ডীয় অস্থিগুলো আমরা মনে রাখতে পারবো সারকে, থালা, দিক, এটা দিয়ে মনে রাখতে পারবো। এই যন্ত্র স দিয়ে হচ্ছে সার্ভাইকাল, কশেরুকা এবং আবার এই যন্ত্র আরেকটা যন্ত্রাংশ সেটা হচ্ছে স্যাক্রাম, এবং ক দিয়ে হচ্ছে কক্সিস, ককিস এবং থ দিয়ে হচ্ছে
thoracic, কশেরুকা এবং ল দিয়ে হচ্ছে লাম্বার কশেরুকা। এই ছিল মেরুদণ্ডী অস্থিসমূহ। এরপর হচ্ছে বক্ষপিঞ্জর অস্থি, একটি হচ্ছে স্টার্নাম এবং আরেকটি হচ্ছে পরশুকা। এগুলো দেখবো আমরা সামনে। এখন আমরা এরপর হচ্ছে বক্ষী অস্থিচক্র। বক্ষ অস্থিচক্র হচ্ছে ক্যাপোলা ও ক্লেভিকল, এই দুইটা হচ্ছে বক্ষ অস্থিচক্র। এরপর আমরা দেখব বাহু। বাহুকে কিভাবে আমরা মনে রাখতে পারি। বাহুতে মোট 60টি অস্থি রয়েছে। তো আমরা এই বাহুকে মনে রাখতে পারবো আরে ফাহিমকে দিয়ে আমরা এই বাহু সবগুলো অস্থি নাম জানতে পারবো। স্বরে আ দিয়ে হচ্ছে আলনা এবং র দিয়ে হচ্ছে রেডিয়াস, ফ দিয়ে হচ্ছে ফ্যালাঞ্জাস এবং ম দিয়ে হচ্ছে হিউমেরাস ম দিয়ে হচ্ছে মেটাকার্পাল ক দিয়ে হচ্ছে কার্পাল এই হলো বাহুর অস্থি সমূহ। এখন আমরা দেখব শ্রোণী অস্থি সমূহ। শ্রোণী অস্থি সমূহ শ্রোণী অস্থি চক্র। শ্রোণী অস্থি চক্র দুইটি এবং এটাকে আমরা মনে রাখতে পারবো পাই দিয়ে। পাই প দিয়ে হচ্ছে ইউবিস আর ই দিয়ে হচ্ছে ইলিয়াম এবং ই দিয়ে হচ্ছে ইস্চিয়াম। এরপর হচ্ছে পা। পায়ের মোট অস্থি হচ্ছে 60টি। পায়ের অস্থি বলে আমরা মনে রাখতে পারবো প্রুফ, প্রফ আর টার্ম দিন। তো আমরা সকলে জানি যে যারা মেডিকেলি এমবিবিএস করছে তাদের একটি পরীক্ষা হচ্ছে টার্ম এবং একটি পরীক্ষা হচ্ছে প্রুফ। প্রুফ হচ্ছে বড় পরীক্ষা এবং টার্ম হচ্ছে ছোট ছোট মাসিক পরীক্ষার মতো। তো আমরা এই দুইটা দিয়ে পায়ের অস্থি সমূহ মনে রাখতে পারব। প্রথম হচ্ছে প দিয়ে হচ্ছে প্যাটেলা, প দিয়ে হচ্ছে ফিমার, ফ দিয়ে হচ্ছে ফিবুলা এবং আরেকটা ফ দিয়ে হচ্ছে ফ্যালাঞ্জাস।
এরপর প দিয়ে হচ্ছে টিবিয়া, ট দিয়ে হচ্ছে টার্সাল এবং ম দিয়ে হচ্ছে মেটা টার্সাল। এই ছিল আমাদের একটি ছন্দের মাধ্যমে যে কোন অস্থিসমূহ কোথায় কোন অস্থিসমূহ থাকে সেগুলো। এখন আমরা দেখব কোন অস্থি কোথায় কতগুলা থাকে। প্রথম হচ্ছে অক্ষীয় কঙ্কাল। অক্ষীয় কঙ্কালের থাকে করোটি এবং করোটিতে মোট 29টি অস্থি থাকে। এবং এই অস্থিগুলো খাঁজ কাটা কিনারাযুক্ত হওয়ায় একত্রে ঘন সন্নিবেশিত ও একে অপরের সাথে সূচার সন্ধির মাধ্যমে দৃঢ় সংলগ্ন থাকে। এবং কোয়েশ্চেন আসে যে সূচার সন্ধি কোথায় থাকে? করটিকা বা মাথার খুলিতে থাকে। এরপর দেখব যে ফ্রন্টাল অস্থি। ফ্রন্টাল অস্থি থাকে খুলির সম্মুখে, মানে এই যে আমাদের কপালের যে অংশটা সেটা হচ্ছে ফ্রন্টাল অস্থি। এরপর হচ্ছে প্যারাইটাল অস্থি। প্যারাইটাল ফ্রন্টাল অস্থির পশ্চাতে দুপাশে থাকে, অর্থাৎ মাথার এক পাশে এই একটা থাকে এবং মাথার অপর পাশে থাকে আরেকটা, মোট দুইটা প্যারাইটাল অস্থি থাকে। এরপর হচ্ছে টেম্পোরাল অস্থি। টেম্পোরাল অস্থি প্রতিটি প্যারাইটাল অস্থির নিচের দিকে একটি করে অবস্থান করে, অর্থাৎ এইটা হচ্ছে প্যারাইটাল অস্থি, অর্থাৎ আমাদের মাথার পিছনের দিকে যে অস্থি থাকে সেটা হচ্ছে প্যারাইটাল টেম্পোরাল অস্থি। এরপর হচ্ছে অক্সিপিটাল অস্থি। এটি খুলির পশ্চাৎ দিকে থাকে, অর্থাৎ এই যে এটা হচ্ছে অক্সিপিটাল অস্থি। সরি, একটু মিস্টেক হয়েছে। টেম্পোরাল অস্থি হচ্ছে খুলির দুপাশে একটি করে থাকে, সেটা হচ্ছে এটা হচ্ছে টেম্পোরাল অস্থি। এবং মাথার পিছন দিকে যেটা থাকে সেটা হচ্ছে অক্সিপিটাল অস্থি। এরপর হচ্ছে স্নেপয়েড অস্থি। স্নেপয়েড অস্থি হচ্ছে ফ্রন্টাল অস্থি ও প্যারাইটাল অস্থির মাঝখানে, অর্থাৎ এই যে ফ্রন্টাল অস্থি এবং প্যারাইটাল অস্থির মাঝখানে থেকে স্নেপয়েড অস্থি, এটা হচ্ছে স্নেপয়েড অস্থি। এবং এথময়েড অস্থি হচ্ছে ফ্রন্টাল অস্থির নিচে ও স্নেপয়েড অস্থির সামনে, অর্থাৎ এই যে এটা হচ্ছে এথময়েড অস্থি। তো এখানে আমরা কিভাবে মনে রাখবো এতগুলো না, তো এখানে মনে রাখতে এখানে আমরা দুইটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে প্যারাইটাল অস্থি থাকে দুইটা এবং টেম্পোরাল অস্থি থাকে দুইটা। এই দুইটা শুধু আমরা মনে রাখবো যে প্যারাইটাল থাকে দুইটা এবং টেম্পোরাল থাকে দুইটা, আর বাকি সবগুলাই থাকে একটি করে, বাকি সবগুলাই একটি করে থাকে। সবগুলো মনে রাখার দরকার নাই, শুধু এই প্যারাইটাল আর টেম্পোরাল মনে রাখলেই হবে যে এটাতে দুইটা দুইটা করে অস্থি থাকে। এরপর হচ্ছে মুখমণ্ডলীয় অস্থি, হচ্ছে ম্যাক্সিলা। ম্যাক্সিলা হচ্ছে ঊর্ধ্বচোয়াল গঠনকারী অস্থি, অর্থাৎ এই যে এইটা হচ্ছে ঊর্ধ্বচোয়াল আমাদের, এটা এখানে ঊর্ধ্বচোয়াল গঠনকারী অস্থি দুইটা, মানে ম্যাক্সিলা হচ্ছে দুইটা। তারপর হচ্ছে ম্যান্ডিবল নিম্নচোয়াল গঠনকারী অস্থি। এই যে এটা হচ্ছে ম্যান্ডিবল। এরপর হচ্ছে জাইগোমেটিক অস্থি দুইটি, এটি নাকের প্রতি পার্শ্বে দিকে চক্ষুর নিচে একটি করে থাকে। এই যে এটা হচ্ছে এক পাশে এটা জাইগোমেটিক অস্থি, এটা চোখের এক পাশে একটা থাকে এবং অন্য পাশে থাকে আরেকটা, মোট দুইটা থাকে। এরপর হচ্ছে
ন্যাসাল অস্থি, এটি নাকের পৃষ্ঠদেশে থাকে, অর্থাৎ এই যে নাকের পৃষ্ঠদেশে থাকে, এখানে দুইটা অস্থি থাকে। এরপর হচ্ছে ল্যাক্রিমাল অস্থি। ল্যাক্রিমাল অস্থি থাকে দুইটা, এটি ন্যাসোল্যাক্রিমাল নালীপট গঠনকারী অস্থি, এবং ল্যাক্রিমাল অস্থি হচ্ছে এটা। এরপর ইনফিরিয়র নাসা কক্সকা, এরপর হচ্ছে বোমার, এরপর হচ্ছে প্যালাডাইন অস্থি দুইটা। তো এগুলো আমরা কি কি মনে রাখবো, এগুলো আমরা এটার মধ্যেও আমরা দুইটা জিনিস মনে রাখবো। এখানে কি কি, এখানে শুধু মনে রাখবো যে ম্যান্ডিবল থাকে একটা এবং বোমার থাকে একটা। কি, ম্যান্ডিবল থাকে একটা এবং বোমার থাকে একটা, বাকি সবগুলাই থাকে দুইটা করে। এই বাকি সবগুলাই দুইটা করে, অর্থাৎ সবগুলা আলাদা আলাদা করে নাম্বার মনে রাখে লাগবে না। মুখমণ্ডলীয়তে ম্যান্ডিবল থাকে একটা এবং বোমার থাকে একটা, বাকি সবগুলা দুইটা। এবং করটিকাতে প্যারাইটাল থাকে দুইটা, টেম্পোরাল থাকে দুইটা, বাকি সবগুলা একটা। এরপর আমরা দেখব মেরুদণ্ড। তেত্রিশটি অনিয়ত আকৃতির অস্থিখণ্ড নিয়ে মেরুদণ্ড গঠিত, এবং মেরুদণ্ডের প্রত্যেকটি অস্থিখণ্ডকে কশেরুকা বলে, এবং এর ইংরেজি হচ্ছে ভার্টিব্রা। এখন আমরা দেখব একটি আদর্শ কশেরুকার গঠন। একটি আদর্শ কশেরুকা বর্ণনা নিচে দেওয়া হলো। প্রথম হচ্ছে সেন্ট্রাম বা ভার্টিব্রাল বডি। কুমিল্লা 22-এর একটি প্রশ্ন, সেন্ট্রাম কোথায় থাকে, সেটা হচ্ছে কশেরুকার মধ্যে। এই সেন্ট্রামে কি কোমলাস্থি দ্বারা কোমলাস্থি নির্মিত সিম্ফাইসিস বা আন্তঃকোষীয় চাকতির সাহায্যে সমস্ত কশেরুকার দেহ পরস্পরের সাথে আটকে থাকে। এখানে কোয়েশ্চেন আসতে পারে যে কোনটির দ্বারা সমস্ত কশেরুকার দেহ পরস্পরের সাথে আটকে থাকে, সেটা হচ্ছে কোমলাস্থি নির্মিত সিম্ফাইসিস বা আন্তঃকশেরুকা চাকতি দ্বারা। এরপর হচ্ছে আর্চ। এই শুধু এইগুলোর নামগুলো মনে রাখবো, এবং এই দাগানো লাইনগুলো পেডিকল। এবং আর হচ্ছে ট্রান্সভার্স প্রসেস, লেমিনা, আর্টিকুলার প্রসেস, স্পাইনাস প্রসেস। এগুলো কোয়েশ্চেন আসতে পারে যে নিচের কোনটি কে আদর্শ কশেরুকার মধ্যে থাকে, তো এই নামগুলো দিয়ে দিতে পারে। এরপর হচ্ছে কশেরুকার ছিদ্রপথ ও নালী। পেডিকলের ঊর্ধ্ব ও নিম্ন দেশে যে খাঁজ থাকে তা সম্মিলিতভাবে ইন্টারভার্টিব্রাল ফোরাম বা নিউরাল ছিদ্র গঠন করে। প্রশ্ন আসতে পারে যে পেডিকলের ঊর্ধ্ব ও নিম্ন অংশে যে কাজ থাকে তারা কি ছিদ্র গঠন করে, সেটা হচ্ছে ইন্টারভার্টিব্রাল ফোরাম বা নিউরাল ছিদ্র। এর ভিতর দিয়ে সুষুম্না স্নায়ু ও রক্তবাহিকা অতিক্রম করে। কোশ্চেন আসতে পারে যে নিউরাল ছিদ্র দিয়ে কি অতিক্রম করে, সেটা হচ্ছে সুষুম্না স্নায়ু ও রক্তবাহিকা। এবং কোষরিকার যে বড় ছিদ্র রয়েছে, কোষরিকার যে বড় ছিদ্রটি সামনে দেহ, পেছনে আর্চ ও পাশে পেডিকল নির্মিত তাকে ভার্টিব্রাল ফোরাম বলে। এবং সকল কোষিকার ছিদ্র সম্মিলিত হয়ে ভার্টিক্যাল কানেল সৃষ্টি করে। এর ভিতরে মেনিনজেস সুষুম্না কাণ্ড সহ রক্তনালিকা সুসজ্জিত থাকে। কোশ্চেন আসতে পারে যে মেনিনজিস কোথায় সুসজ্জিত থাকে, সেটা হচ্ছে ভার্টিব্রাল ক্যানেলে। এখন আমরা দেখব কশেরুকার প্রকারভেদ। অবস্থান অনুযায়ী কশেরুকাকে 5টি অঞ্চলে ভাগ করা হয়।
একটি হচ্ছে সার্ভাইকাল কশেরুকা বা গ্রীবাদেশীয় কশেরুকা, থোরাসিক কশেরুকা বা বক্ষদেশীয়, লাম্বার বা কটিদেশীয় কশেরুকা, স্যাক্রাল বা শ্রোণদেশীয় কশেরুকা এবং কক্সিয়াল বা পুচ্ছদেশীয় কশেরুকা। এবং জিএসটি 23-এর একটি প্রশ্ন শ্রোণদেশীয় কশেরুকা শ্রোণদেশীয় কশেরুকাতে কতগুলা অস্থি থাকে, সেটা হচ্ছে একটি। এবং সার্ভাইকাল কশেরুকাতে থাকে 7টি, থোরাসিক কশেরুকাতে থাকে 12টি, লাম্বারে থাকে 5টি এবং স্যাক্রাল ও কক্সিয়ালে একটি করে থাকে। এবং এই স্যাক্রাল ও কক্সিয়ালকে রূপান্তরিত কশেরুকা বলা হয়, কারণ যখন আমরা বাচ্চা অবস্থায় থাকি তখন এই স্যাক্রাল থাকে 5টি এবং কক্সিয়াল থাকে 4টি। তখন এরপর যখন আমরা বড় হই তখন 4টি কক্সিয়াল মিলে একটি অস্থি হয়ে যায় এবং 4টি স্যাক্রাল মিলে একটি স্যাক্রাল হয়ে যায়। এবং কশেরুকা মেরুদণ্ডের মোট 26টি অস্থি থাকে। এখন আমরা দেখব বক্ষপিঞ্জর। মানুষের বক্ষপিঞ্জর একটি উপবলক বা স্টার্নাম, 12 জোড়া কোষিকা এবং 12 জোড়া থোরাসাক বা কোষিকা দিয়ে গঠিত হয়। এই পুরাটার নাম হচ্ছে স্টার্নাম। স্টার্নাম 3টি ভাগে বিভক্ত, একটি হচ্ছে মেনোব্রিয়াম, একটি দেহ এবং একটি জিফয়েড প্রসেস। এবং এগুলোর নাম হচ্ছে পরশুকা। এটা হচ্ছে প্রথম বক্ষীয় পরশুকা। এখন আমরা দেখব মেনোব্রিয়াম। এটি উপরের ত্রিকোণাংশে এর সাথে বক্ষ অস্থির ক্লেপিকল ও প্রথম পরশিকা সন্ধ তৈরি করে। এই দাগানো লাইনগুলো খুবই ইম্পর্টেন্ট। এবার দেহের সাথে দ্বিতীয় থেকে সপ্তম পরশুকা যুক্ত থাকে, অর্থাৎ এই যে প্রথম পরশুকার সাথে প্রথম পরশুকা এবং এটা হচ্ছে ক্লেভিকল, প্রথম পরশুকা এবং ক্লেভিকল সন্ধির সাথে মেনোব্রিয়াম যুক্ত থাকে। এরপর দ্বিতীয় পরশুকা হতে সপ্তম পরশুকা পর্যন্ত এই দেহটা যুক্ত থাকে। এরপর হচ্ছে পরশুকা কয়েকটি প্রকারভেদ: ক্যাপিচুলাম, টিউবারকল, অ্যাঙ্গেল, শ্যাফট এবং কোস্টাল কার্টিলেজ। এই নামগুলো মনে রাখতেই হবে। এরপর হচ্ছে পরশুকাকে 3 ভাগে ভাগ করা হয়: একটি প্রকৃত পরশুকা, অপ্রকৃত পরশুকা এবং ভাসমান পরশুকা। প্রকৃত পরশুকা 7 জোড়া, অপ্রকৃত 3 জোড়া এবং ভাসমান 2 জোড়া। প্রকৃত পরশুকা প্রথম 7টি, অপ্রকৃত হচ্ছে 8, 9, 10 এবং ভাসমান হচ্ছে 11 এবং 12। অর্থাৎ আমরা যদি এখানে দেখবি যে এই প্রথম 7টা হচ্ছে প্রকৃত পরশুকা এবং 8, 9, 10 হচ্ছে অপ্রকৃত পরশুকা এবং এই যে 11 এবং 12 এই দুইটা হচ্ছে ভাসমান পরশুকা। এরপর আমরা দেখব উপঙ্গীয় কঙ্কাল। প্রথমটা হচ্ছে বক্ষী অস্থি চক্র। বক্ষী অস্থি চক্র 2 জোড়া অস্থি নিয়ে গঠিত। এক জোড়া হচ্ছে ক্লেভিকল এবং এক জোড়া হচ্ছে স্ক্যাপুলা। ক্লেভিকল দেখতে ইটালিক এফ এর মতো এবং এই ক্লেভিকলকে পুরুষের ক্লেভিকলকে বলা হয় কলার বোন এবং নারীর ক্লেভিকলকে বলা হয় বিউটি বোন।
পুরুষের ক্লেভিকল হচ্ছে কলার বোন এবং নারীর ক্লেভিকলকে বলা হয় বিউটি বোন। এরপর হচ্ছে স্ক্যাপুলা। স্ক্যাপুলাও থেকে দুই পাশে দুইটি করে থাকে স্ক্যাপুলা। এই যেটা আমাদের গলার নিচে থাকে সেটা হচ্ছে ক্লেভিকল এবং বাহুর সাথে যেটা যুক্ত থাকে সেটা হচ্ছে স্ক্যাপুলা। এরপর হচ্ছে ঊর্ধ্ব বাহু বা অগ্রপথের অস্থি। অগ্রপথের প্রথমে হচ্ছে হিউমেরাস। হিউমেরাস হচ্ছে এটা সব বড় অস্থিটা হচ্ছে হিউমেরাস। এরপর হচ্ছে রেডিয়াস ও রেডিয়াস আলনা। বাহিরের দিকে যে অস্থিটা থাকে সেটা হচ্ছে রেডিয়াস এবং ভিতরের দিকে যে অস্থিটা থাকে সেটা হচ্ছে আলনা। এটাকে আমরা মনে রাখতে পারবো যে আমাদের ঘরের ভিতরে যখন আমাদের ঘরের ভিতরে আলনা থাকে মানে হাতের ভিতরের দিকে যেটা থাকে সেটা হচ্ছে আলনা এবং বাইরের দিকে যেটা থাকে সেটা হচ্ছে রেডিয়াস। এবং এই ডেল্টয়েড হিউমেরাসে থাকে ডেল্টয়েড রিচ। হিউমেরাসে থাকে ডেল্টয়েড রিচ এবং এই হিউমেরাস আর রেডিয়াসের ঊর্ধ্ব প্রান্তে কর্নয়েড প্রসেস, ওলেকটেনন প্রসেস, ট্রকিয়াল নচ ইত্যাদি থাকে। অর্থাৎ আমাদের হাতের এই যে অস্থি এখানে যে অস্থিটা আছে এটা হচ্ছে রেডিয়াস এবং ভেতরের দিকে যে অস্থিটা আছে সেটা হচ্ছে আলনা। এরপর হচ্ছে কর্পাল অস্থি। কর্পাল অস্থি দুটি সারিতে 8টি করে থাকে। অর্থাৎ আমাদের এই কবজিতে থাকে, এখানে থাকে 8টা এবং আমাদের অপর হাতে থাকে 8টা, মোট 16টা অস্থি থাকে। এবং এখানে যে অস্থিগুলো থাকে সেগুলো হচ্ছে স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকুয়েট্রাল, পিসিফর্ম এবং প্রান্তের দিকে থাকে ট্রাপিজিয়াম, ট্রপোজয়েড, ক্যাপিটেট ও হেমেট। এই 8টা নামই মুখস্থ রাখতে হবে, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এবং আমরা এই 8টি অস্থি একটা নাম দ্বারা একটি ছন্দ দ্বারা মনে রাখতে পারবো, সেটা হচ্ছে she looks to pretty try to catch her। এই ছন্দটা দ্বারা আমরা 8টি অস্থি মনে রাখতে পারব। সি দিয়ে হচ্ছে স্ক্যাফয়েড, স্ক্যাফয়েড, লুকস দিয়ে হচ্ছে লোনেট, টু দিয়ে হচ্ছে ট্রাপিজিয়াম, পিটি দিয়ে হচ্ছে পিসিফর্ম, ট্রাই দিয়ে হচ্ছে ট্রাইকুয়েট্রাল, 2 দিয়ে হচ্ছে ট্রাপিজয়েড, ক্যাচ দিয়ে হচ্ছে ক্যাপিটেট এবং হার্ট দিয়ে হচ্ছে হেমেট। এর মধ্যে ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপেট ও হেমেট এই 4টা হচ্ছে প্রান্তের দিকে এবং স্ক্যাফয়েড, লুনেট, পিসিফর্ম, ট্রাইকুয়েট্রাল এগুলো হচ্ছে গোড়ার দিকে থাকে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর হচ্ছে মেটাকার্পাল অস্থি। মেটাকার্পাল অস্থি
5টি অস্থি মেটাকার্পাল থাকে। অর্থাৎ এই যে আমাদের হাতে যে হাড়গুলো যুক্ত থাকে, এখানে একটা যুক্ত 1 2 3 4 এবং 5, এই যে আমাদের আঙুলগুলো যে অস্থি দিয়ে যুক্ত সেগুলো হচ্ছে মেটাকার্পাল। অর্থাৎ এখানে 5টা, এই হাতে 5টা, মোট 10টা মেটাকার্পাল থাকে। এরপর হচ্ছে ফ্যালেঞ্জাস। ফ্যালেঞ্জাস হচ্ছে খাটো ও নলাকার বৃদ্ধাঙ্গুলে 2টি ও অন্য আঙ্গুলে 3টি করে ফ্যালেঞ্জাস থাকে। এবং অর্থাৎ এই যে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই হাতে 14 এবং এই হাতে 14, মোট 28টি ফ্যালেঞ্জাস থাকে। এরপর হচ্ছে শ্রোণী অস্থি চক্র। শ্রোণী অস্থি চক্র ও দুপা নিয়ে নিম্নাঙ্গ গঠিত। দেহের উভয় পাশে 31টি করে মোট 62টি অস্থি নিম্নাঙ্গের অন্তর্গত। অর্থাৎ কোশ্চেন আসতে পারে যে নিম্নাঙ্গে কতটি অস্থি থাকে, সেটা হচ্ছে 62টি। অর্থাৎ আমাদের নিচে দিকে মোট 62টি অস্থি থাকে। এবং আমরা দেখে আসছিলাম যে শ্রোণী চক্রে 3টি অস্থি থাকে, একটি হচ্ছে ইলিয়াম, একটি পিউবিস এবং একটি ইসচিয়াম। এবং এই 3টি মিলে একটি অস্থি গঠিত হয়, সেটা হচ্ছে শ্রোণী চক্রের এক পাশ। এবং আরেক পাশে এটা হচ্ছে ইলিয়াম, এবং এটা হচ্ছে পিউবিস, এবং এটা হচ্ছে ইসচিয়াম। মানে এক পাশে 3টি মিলে এক পাশের একটি অস্থি হয় এবং আরেক পাশে আরেকটি অস্থি। মোট 2টি শ্রোণী চক্র থাকে। 2টি শ্রোণী চক্রে 6টি, এই 3টি করে অস্থি দিয়ে গঠিত। এবং ইলিয়াম, ইসচিয়াম ও পিউবিসের সংযোগ স্থলে অ্যাসিটিবুলাম থাকে। অর্থাৎ এই যে এটা হচ্ছে অ্যাসিটোবুলাম। এবং এতে ফিমারের মস্তক আটকানো থাকে। এবং এই যে এইখানে ফিমারের মস্তক আটকানো থাকে, এটার নাম হচ্ছে অবটুরেটর ফোরামেন। এরপর হচ্ছে নিম্নবাহু বা পশ্চাৎ দেশের অস্থি। প্রথম হচ্ছে ফিমার। ফিমার হচ্ছে মানবদেহের সবচেয়ে দীর্ঘ অস্থি। এবং ফিমারের প্রান্তে প্যাটেলা নামক একটি ত্রিকোণাকার অস্থি থাকে। অর্থাৎ এটা হচ্ছে ফিমার, এবং ফিমারের প্রান্তে এই যে এই জায়গায় এখানে যে গুল অস্থিটা হচ্ছে, এটার নাম হচ্ছে প্যাটেলা। প্যাটেলা একটি সিসময়েড অস্থি, এবং এটি জাহাঙ্গীরনগর 20-এর একটি কোশ্চেন, যে সিসময়েড অস্থি কোনটি, সেটি হচ্ছে প্যাটেলা। কারণ এর উৎপত্তি পেশির টেন্ডন থেকে। আরেকটা কোশ্চেন আসতে পারে যে প্যাটেলার উৎপত্তি কোথা থেকে, সেটা হচ্ছে টেন্ডন থেকে। এরপর হচ্ছে টিবিয়া ও ফিবুলা। বাহিরের দিকে যে অস্থিটা থাকে সেটা হচ্ছে ফিবুলা, এবং ভিতরের দিকে যে অস্থিটা থাকে সেটা হচ্ছে টিবিয়া। এবং টিবিয়া বেশি মোটা থাকে, কারণ টিবিয়ার মধ্যেই আমাদের পুরো শরীরের ভারটা থাকে, এজন্য এই অস্থিটা বেশি মোটা। এবং ফিবুলা দেখতে দীর্ঘ যষ্টির মতো। এই ফিবুলাটা হচ্ছে দীর্ঘ যষ্টির মতো। এর মস্তক চোখা ধরনের, এবং এর মস্তক যেটা সেটা হচ্ছে চোখ। এরপর হচ্ছে টার্সাল অস্থি। এই টার্সাল অস্থি 5 ধরনের 7টি টার্সাস 3 সারিতে সজ্জিত থাকে। একটি হচ্ছে টেলাস, ক্যালকেনিয়াস, কিউবেট, নেভিকুলার ও 3টি কুনিফর্ম। তো আমরা এটা মনে রাখতে, এটাকে আমরা একটি ছন্দ দিয়ে মনে রাখতে পারবো। ছন্দটি হচ্ছে কাল তুমি না কান্না করেছিলে,
এখানে কাল দিয়ে হচ্ছে কিউবয়েড, কিউবয়েড। টুমি দিয়ে হচ্ছে টেলাস। না দিয়ে হচ্ছে নেভিকুলার, নেভিকুলার। ক দিয়ে হচ্ছে ক্যালকেনিয়াস, ক্যালকেনিয়াস। এবং এই ক দিয়ে হচ্ছে কুনিফর্ম। এই হচ্ছে টার্সাল অস্থি সমূহ। এরপর হচ্ছে মেটাটার্সাল। মেটাটার্সাল ঠিক আমাদের হাতের মতোই, যে 5টি আঙ্গুলে 5টি সংযুক্ত থাকে, 2 আঙ্গুলে 10টি থাকে। এবং ফ্যালেঞ্জাস ঠিক আমাদের আঙ্গুলের মতোই, বৃদ্ধাঙ্গুলে 2টি এবং অন্য আঙ্গুলে 3টি করে মোট 14টি ফ্যালেঞ্জাস থাকে। আশা করছি আমরা সকল অস্থি সমূহ ঠিকভাবে বুঝতে পেরেছি। এখন আমরা দেখব অস্থি ও তরুণাস্থি। অস্থির বৈশিষ্ট্যগুলো আমরা পড়ে নেব। যে অস্থি পেরিওস্টিয়াম আবরণ দিয়ে আবৃত, এটি অনন্য অস্থিতিস্থাপক ও কঠিন প্রকৃতির এবং 4 ধরনের মাতৃকায় অস্থিকোষ ছড়ানো থাকে। একটি প্রোজেনিটর, একটি অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট ও অস্টিওসাইট। তো আমরা অস্থির বৈশিষ্ট্যগুলো পড়ব। তারপর হচ্ছে অস্থির প্রকারভেদ। উপাদানের ঘনত্ব ও দৃঢ়তা গঠনের ভিত্তিতে অস্থিকে 2টি শ্রেণীতে ভাগ করা হয়। একটি হচ্ছে নিরাট অস্থি এবং আরেকটি হচ্ছে স্পঞ্জি অস্থি। মানবদেহের কঙ্কালতন্ত্রের মোট 80% হচ্ছে নিরেট অস্থি এবং এই নিরেট অস্থির মেসগুলো কতটি স্তরে সাজানো থাকে। এই স্তরগুলোকে বলা হয় ল্যামিলা এবং 5 থেকে 15টি ল্যামিলা থাকে এবং ল্যামিলা একটি সুস্পষ্ট নালীর মাধ্যমে চক্রাকারে বিন্যস্ত থাকে, সেটার নাম হচ্ছে হার্বেশিয়ান নালী। এখন আমরা দেখব স্পঞ্জি অস্থি। মানবদেহের কঙ্কালতন্ত্রের মোট ওজনের 20% হচ্ছে স্পঞ্জি অস্থি। স্পঞ্জি অস্থির গাঠনিক ও কার্যকারী একককে বলা হয় ট্রাবেকুলা এবং ট্রাবেকুলার মধ্যবর্তী স্থানে লোহিত অস্থিমজ্জা দ্বারা পূর্ণ থাকে এবং অস্থি আবরণ পেরিওস্টিয়াম থেকে রক্তনালিকা ট্রাবেকুলাতে প্রবেশ করে অস্থির কোষকে পুষ্টি সরবরাহ করে এবং এখানে হার্বেশিয়ান তন্ত্র থাকে না। এবং শিশুদের প্রায় সকল অস্থি হচ্ছে স্পঞ্জি আকৃতি। এই যে এখানে একটি হচ্ছে, এখানে ম্যাক্সিলা হচ্ছে বায়ুপূর্ণ অস্থি, মানে উপরে চল, ম্যাক্সিলা হচ্ছে বায়ুপূর্ণ অস্থি। এবং এখানে আমরা নিরেট অস্থি ও স্পঞ্জি অস্থির পার্থক্যগুলো দেখে নিব। এবং অস্থির কাজসমূহ যেমন দেহ গঠন, নমনীয় অঙ্গতি রক্ষণাবেক্ষণ, ভার বহন, চলন এবং রক্তকণিকা উৎপাদন। শিশুদের সকল অস্থির লোহিত অস্থিমজ্জা থেকে রক্তকণিকা তৈরি হয় এবং লোহিত অস্থিকণিকা থেকে লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকা এবং লোহিত রক্তমজ্জার হিমোগাস কোষ থেকে মেগাক্যারিওসাইট থেকে অণুচক্রিকার সৃষ্টি হয়। এরপর এই লাইনগুলো দেখে নেব। রোগ প্রতিরোধ, হরমোনাল নিয়ন্ত্রণ। এই যে এগুলা খুবই ইম্পর্টেন্ট, এগুলা মনে রাখতে হবে। এরপর হচ্ছে তরুণাস্থি বা কোমলাস্থি। তো এখানে তরুণাস্থির গঠনটা আমরা একবার দেখে নিব। এরপর হচ্ছে তরুণাস্থির কাজ। এবং এখানে 22 একটি কোশ্চেন আসছে যে ফাইব্রোকার্টিলেজ দেহের সবচেয়ে শক্তিশালী ও দৃঢ় তরুণাস্থি। কোশ্চেন আসলে দেহের সবচেয়ে শক্তিশালী ও দৃঢ় তরুণাস্থি কোনটি, সেটি হচ্ছে ফাইব্রোকার্টিলেজ।
এরপর হচ্ছে তরুণাস্থির প্রকারভেদ। 4 ধরনের তরুণাস্থি পাওয়া যায়। একটি হচ্ছে স্বচ্ছ বা হায়ালিন, স্থিতিস্থাপক, শ্বেততন্তুময় ও চুনময় বা ক্যালসিফাইড। প্রথম হচ্ছে স্বচ্ছ বা হায়ালিন। হায়ালিন সকল মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণীয় কঙ্কাল স্বচ্ছ তরুণাস্থি নির্মিত এবং পূর্ণাঙ্গ প্রাণীর অস্থি সন্ধিস্থল, পরশুকার প্রান্তভাগ, নসিকা, শ্বাসনালী এবং কর্ণকুহরে এই স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি থাকে। এরপর হচ্ছে স্থিতিস্থাপক তরুণাস্থি। এটি অস্বচ্ছ ও হালকা হলুদ বর্ণ এবং এখানে বহিকর্ণ বা পিনা, তারপর হচ্ছে ইউস্টেশিয়াল নালী এবং এপিগ্লোটিস থাকে। এটাকে আমরা মনে রাখতে পারবো ত্রিপলি দিয়ে। ত্রিপলি মানে বহিকর্ণ বা এক্সটার্নাল ইয়ার। বহিকর্ণ বা এক্সটার্নাল ইয়ার। বহিকর্ণ বা এক্সটার্নাল ইয়ার ইউস্টেশিয়াল নালী এবং এপিগ্লোটিস। এরপর হচ্ছে শ্বেত তন্তুময় তরুণাস্থি। এটি সাদা বর্ণের এবং দুটি কোষরকার মধ্যবর্তী স্থলে এবং অস্থির সাথে টেন্ডন এবং লিগামেন্টের সংযোগস্থলে এই শ্বেততন্তুময় তরুণাস্থি থাকে। এরপর হচ্ছে চুনময় বা ক্যালসিফাইড। এখানে ক্যালসিয়াম কার্বনেট জমা থাকে এবং হিউমেরাস ও ফিমারের মস্তকে এটি পাওয়া যায়। এরপর আমরা কিছু ব্যবহারিক অংশ দেখব। ব্যবহারিক অংশ থেকে কিছু জিনিস মনে রাখতে হবে। একটি হচ্ছে অ্যাটলাস বা প্রথম সার্ভাইকাল কোষরকা। এখানে মনে রাখতে হবে এটি আংটির মতো দেখতে এবং এখানে ভার্টিব্রাল ফোরামেন বেশ বড়। এবং এক্সিস বা দ্বিতীয় সার্ভাইকাল কোষরকা, এটি হচ্ছে সেন্ট্রামের সম্মুখ প্রান্তে বা লম্বা কনিক্রাল আকৃতির ওডোএন্টোয়েড প্রসেস রয়েছে। এরপর ভার্টিক্যাল প্রমিনেন্স বা সপ্তম সার্ভাইকাল কোষরকা এবং এখানে ট্রান্সভার্স ফোরামেন থাকে। এখানে ট্রান্সভার্স ফোরামেন যুক্ত থাকে। এরপর হচ্ছে থোরাসিক কোষরকা এবং এটি হৃৎপিণ্ড আকৃতির। এগুলো কিন্তু মনে রাখতে হবে, কোশ্চেন আসতে পারে। যেমন লাম্বার কোষগুলো হচ্ছে বৃক্ষ আকৃতির এবং ভার্টিব্রাল ফোরামেন বড় ও ত্রিকোণাকার এবং এখানে ম্যালিমিনারি ও এক্সিসরি প্রসেস উপস্থিত। এরপর হচ্ছে স্যাক্রাম। স্যাক্রামে 4 জোড়া স্যাক্রাম চিত্র রয়েছে এবং হিউমেরাস। হিউমেরাস হচ্ছে বড় টিউবারকল, অ্যানাটমিক গ্রীবা এবং ডেল্টয়েড রিজ থাকে এবং ফিমারে বৃহত্তম অস্থি, ট্রোকন্টর এবং 2টি কন্ডাইল থাকে। এইগুলো মনে রাখলেই হবে। এবং বক্ষপিঞ্জরে 1টি স্টার্নাম, 12টি পরশুকা, 12টি থোরাসিক কোষরকা, মেনোগ্রিয়াম, দেহ ও জিফয়েড প্রসেস। এখন আমরা দেখব পেশি টিস্যুর গঠন ও কাজ। পেশি টিস্যুর সাধারণ বৈশিষ্ট্য। পেশি টিস্যুর লম্বা তন্তুর মতো হওয়ায় একে পেশিতন্তু বলা হয়। পেশিকোষকে মায়োসাইট বলে, যা মায়োব্লাস্ট নামক আদি কোষ থেকে রূপান্তরিতর মাধ্যমে উৎপন্ন হয় এবং প্রতিটি সার্কেলেমা নামক ঝিল্লিতে আবৃত এবং এর ভিতরের সাইটোপ্লাজমকে সার্কোপ্লাজম বলে। অর্থাৎ যে ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে সার্কোপ্লাজম এবং এই পেশিটি অসংখ্য মাইক্রোফাইবেল দিয়ে তৈরি এবং যে ঝিল্লিটা থাকে পেশির মধ্যে সেটি হচ্ছে সার্কোলেমা।
এবং মাইক্রোফাইবারগুলো মায়োসিন, অ্যাক্টিন ও মায়োসিন সংযোজী প্রোটিনে নির্মিত এবং একত্রে সাইটোমিয়ার বলে। এই মাইক্রোফাইবারগুলো অসংখ্য অ্যাক্টিন ও মায়োসিন দ্বারা নির্মিত এবং এই সবগুলো একত্রিত করে বলা হয় সার্কোমিয়ার। এরপর হচ্ছে কিছু ব্যতিক্রম ছাড়া এটি ভ্রূণ ও মেসোডার্ম থেকে উৎপন্ন হয়, যেমন চোখের পিউপল, সংকোচন প্রসারণ পেশি, স্তন গ্রন্থি, গর্মগ্রন্থি অবস্থিত কিছু পেশি এক্টোডার্ম থেকে উৎপন্ন হয়। এই এক্সেপশনগুলো খুবই ইম্পর্টেন্ট, কোশ্চেন চলে আসতে পারে। পেশি কোষে 85% পানি থাকে। তো আমরা এখানে পেশির ধর্ম, কাজ এগুলা করে নিই। এখন আমরা দেখব পেশি টিস্যুর পেশি টিস্যু তিনটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে অবস্থান অনুযায়ী, একটি গঠন অনুযায়ী, একটি কাজ অনুযায়ী। যেমন অবস্থান অনুযায়ী কঙ্কাল পেশি, আন্তঃজন্দ্রীয় পেশি এবং হৃৎপেশি। গঠন অনুযায়ী চিহ্নিত পেশি বা রৈখিক পেশি, মসৃণ পেশি বা অরৈখিক পেশি, এবং কাজ অনুযায়ী ঐচ্ছিক পেশি বা অনৈচ্ছিক পেশি। তো আমরা কিছু বৈশিষ্ট্য দেখব এবং এখানে যে নামগুলো হয়েছে অমসৃণ, রৈখিক, ঐচ্ছিক এবং কঙ্কাল পেশি অথবা নন স্মুথ, স্ট্রেটেড, ভলান্টারি বা স্কেলেটাল মাসল, এই নামগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এগুলো মনে রাখতেই হবে যে কোনো মূল্যে। এবং প্রথমে আমরা এখন দেখব এর গঠন। অমসৃণ, রৈখিক, ঐচ্ছিক, কঙ্কালের গঠন। এবং এই পেশিতে যে পেশিতন্তু থাকে সেগুলোকে বান্ডেল আকারে গুচ্ছিত থাকে এবং এই পেশিতন্তুর প্রতিটি গুচ্ছকে বলা হয় ফেসিকুলাস। এবং এই বান্ডেলের প্রতিটি পেশিতন্তু আবৃত থাকে এন্ডোমাইসিয়াম দ্বারা এবং এই সম্পূর্ণ বান্ডলটি আবৃত থাকে পেরিমাইসিয়াম দ্বারা এবং অনেকগুলো ফেসিকুলাস একত্রিত হয়ে তৈরি করে এপিমাইরেসিয়াম। অর্থাৎ আমরা যদি একবার সবগুলাকে লিখে দিই, সেটা হচ্ছে পেশি তন্তুর গুচ্ছ হচ্ছে ফেসিকুলাস। বান্ডেলের প্রতিটি পেশিতন্তু আবৃত থাকে এন্ডোমাইসিয়াম এবং সম্পূর্ণ বান্ডেল আবৃত থাকে পেরিমাইসিয়াম এবং অনেকগুলি ফেসিকুলাস আবৃত থাকে এপিমাইসিয়াম। তো এগুলা আমরা একবার রিডিং দেখে নেব। এরপরে এই সবগুলা রিডিং দেখে নেব একবার, তেমন ইম্পর্টেন্ট না। এরপর হচ্ছে কঙ্কাল পেশির প্রকারভেদ: ফ্লেক্সর পেশি, এক্সটেন্সর পেশি, অবট্রাক্টর পেশি, অ্যাডাক্টর পেশি, ডিসট্রেপসর পেশি, লিবেটেটর পেশি, রোটেটর পেশি। এবং এখানে এর উদাহরণগুলো, ফ্লেক্সর টিস্যু হচ্ছে বাইসেপ এবং এক্সটেন্সর হচ্ছে ট্রাইসেপস, এভোগাটর হচ্ছে ডেলটয়েড, অ্যাডাক্টর হচ্ছে লাটিসিমাস ডরসি, ডিপ্রেসর ম্যান্ডিবুলার এবং লিবেরেটর হচ্ছে ম্যাসেটর পেশি, রেটারেটর হচ্ছে পাইরিফর্মিস পেশি। এই ছিল ঐচ্ছিক, অমসৃণ, রৈখিক পেশি। এখন আমরা দেখব
অনৈচ্ছিক, মসৃণ, অরৈখিক, ভিসেরাল পেশি। এবং এই নামগুলো কিন্তু খুবই একরকমই মনে হয় যে সবগুলা একই, কিন্তু এগুলোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সবগুলা নাম ভালোভাবে মনে রাখতে হবে, এর জন্য বারবার পড়তে হবে। এরপর হচ্ছে কার্ডিয়াক বা হৃদপেশি। এই যে এই ছকটা পড়লে সবগুলা হয়ে যাবে যে কোনটার কি। যেমন এই ছকগুলো পড়বে, যেমন এর সার্কুলোমা স্পষ্ট, এই মসৃণের অস্পষ্ট, হৃদপেশির সূক্ষ্ম। নিউক্লিয়াসের সংখ্যা কয়েকশো, একটি। নিউক্লিয়াসের অবস্থান পরিধির দিকে স্ফীত কেন্দ্রে। এর কাজ হচ্ছে অঙ্গ সঞ্চালন গঠন, বিভিন্ন নলিতে চলাচল এবং এখানে হৃদস্পন্দন গঠন। আশা করছি এই ছকটা পড়লেই হয়ে যাবে। এবং এই নামগুলো খুবই ইম্পর্টেন্ট, যেমন রৈখিক পেশি, অমসৃণ পেশি, ঐচ্ছিক পেশি, কঙ্কাল পেশি, এ সবগুলাই একই পেশি। এবং অনৈচ্ছিক পেশি, মসৃণ পেশি, অরৈখিক পেশি, ভিসেরাল পেশি একই রকম। এবং কার্ডিয়াক বা হৃদপেশি। এরপর হচ্ছে পেশিতে টান পরে কিন্তু ধাক্কা দেয় না, এটি হচ্ছে অ্যান্টাগোস্টিক পেশি। একে প্রতিপক্ষীয় পেশিজোড় বলা হয়। এগুলো রিডিং পড়ে নিব আমরা, খুব একটি ইম্পর্টেন্ট না, এগুলো যা যা আছে রিডিং পড়ে নিব একবার। এরপর হচ্ছে কঙ্কালের কার্যক্রম ও লর্স ও লিভার তন্ত্র। যেমন লিভারের প্রতি যে কোনো বল প্রয়োগকে বলে প্রচেষ্টা। যে বল প্রয়োগে লিভারের চলন বাধাগ্রস্ত হয় তাকে ভার বা প্রতিবন্ধক বলে। এবং লিভারের গঠন 4টি অংশ দিয়ে গঠিত। একটি হচ্ছে লিভার বাহু, প্রিভিট, প্রচেষ্টা, ভার। লিভার বাহু হাড়গুলো লিভার বাহু হিসেবে কাজ করে। প্রিভেট অস্থিসন্ধিকে কেন্দ্র করে লিভারের কর্ম পরিচালিত করে। এবং প্রচেষ্টা বল সরবরাহ করে, ভার দিয়ে ওজন সরাতে ও উঠাতে দেহের ভেতরে বাইরে নিতে হয়। এবং এগুলোর উদাহরণ খুবই ইম্পর্টেন্ট। একটি হচ্ছে প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ হচ্ছে কাচি এবং মাথা ও প্রথম, এবং আরেকটি উদাহরণ হচ্ছে মাথা ও প্রথম কশেরুকার মধ্যবর্তী সন্ধি। এই উদাহরণগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দ্বিতীয় শ্রেণীর লিভার, সেটি হচ্ছে ঠেলাগাড়ি। এবং পায়ের আঙ্গুলের ডগায় দাঁড়ালে দ্বিতীয় শ্রেণীর লিভার সৃষ্টি হয়। আমরা ট্রাই করে দেখতে পারি এটা। আমরা সবাই পায়ের আঙ্গুলে ভর দিয়ে দাঁড়াই। তারপর হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। হচ্ছে নখ কাটার যন্ত্র বা নেল কাটার বা ফ্লিপার। এটি একটি ভাঁজ করা বাহুকে তৃতীয় শ্রেণীর লিভার বলা হয়। এবং দ্রুতগতির সঞ্চালন সুবিধা পাওয়া যায় তৃতীয় শ্রেণীর লিভার থেকে। এরপর হচ্ছে হাঁটু সঞ্চালনে অস্থি ও পেশির সমন্বয়। কন্ডরা বা টেন্ডন দিয়ে পেশি অস্থির সাথে যুক্ত থাকে। টেন্ডনের আরেক নাম হচ্ছে কন্ডরা। এবং হাঁটুতে 4টি অস্থি যুক্ত থাকে। একটি হচ্ছে ফিমার, টিবিয়া, ফিবুলা ও প্যাটেলা। প্যাটেলাকে হাঁটুর টুপি বলা হয়। এবং হাঁটুর পেশি অস্থি ও পেশি সঞ্চালনে সমন্বয় সাধন করে। তার নিচে সংক্ষিপ্ত বর্ণনা একটা হচ্ছে হ্যামস্ট্রিং পেশি। হ্যামস্ট্রিং পেশি 3টি পেশি দিয়ে গঠিত। একটি হচ্ছে বাইপাস ফোরামাস, একটি হচ্ছে সেমি মেমব্রেনাস, একটি হচ্ছে সেমি টেন্ডিনোস। এবং জিএসটি 23-এর একটি কোয়েশ্চেন যে নিজের কোনটি হ্যামস্ট্রিং পেশি নিয়ে গঠিত, সেটি হচ্ছে বাইপাস ফিমোরাস। এবং গ্যাস্ট্রিকোনিমিয়াস পেশি টিবিয়ার পেছনে অবস্থিত এবং
পায়ের ডিম বা গুলির প্রধান পেশি। এটি ফিমারের কন্ডাইল থেকে সৃষ্ট। এগুলো রিডিং করে নেব, তেমন একটি ইম্পর্টেন্ট না। তারপর হচ্ছে কোয়াড্রিসেপস পেশি, এটাও রিডিং করে নেব। এখন আমরা দেখব অস্থিভঙ্গ, হাড় ভাঙা ও প্রাথমিক চিকিৎসা। প্রথমে হচ্ছে অনুপ্রস্থ অস্থিভঙ্গ, অর্থাৎ প্রস্থ বরাবর যে হাড় ভাঙে সেটি হচ্ছে অনুপ্রস্থ, এবং রৈখিক বা হচ্ছে লম্বালম্বী অনুপ্রস্থ হচ্ছে প্রস্থ বরাবর যে হাড় ভাঙে সেটি হচ্ছে অনুপ্রস্থ, এবং রৈখিকভাবে যেটি হচ্ছে সেটি হচ্ছে রৈখিক অস্থিভঙ্গ। এবং তির্যক হচ্ছে এরকমভাবে যদি ভাঙে সেটা হচ্ছে তির্যক। তির্যক স্থানচ্যুতি ঘটেনি, এবং যদি এটা একবারে ভেঙে যায় সেটা হচ্ছে স্থানচ্যুতি। এবং সর্পিলাকার হচ্ছে মোচড় দিয়ে ভেঙে যাবে হাড়টা, যদি মোচড় দিয়ে ভেঙে যায় সেটা হচ্ছে সর্পিলাকার। এবং এক সাইডে যদি ভেঙে যায় সেটা হচ্ছে গ্রিন স্টিক। এবং একটি হাড়ের মধ্যে যখন বহুখণ্ডিত হয় তখন সেটা বহুখণ্ডিত অস্থিভঙ্গ। এগুলা দেখে নেবে একবার। এবং সর্পিলিকার অস্থিকে টরশন ফ্র্যাকচারও বলা হয়ে থাকে। চিকিৎসা শাস্ত্র মতে অস্থিভঙ্গ 3 প্রকারের: সাধারণ, যৌগিক, আরেকটি হচ্ছে জটিল। প্রথম হচ্ছে সাধারণ অস্থিভঙ্গ। সাধারণ অস্থিভঙ্গকে আরেক নাম হচ্ছে বদ্ধ অস্থিভঙ্গ। এগুলার লক্ষণ, চিকিৎসা একবার পড়ে নেব। এবং সাধারণ অস্থিভঙ্গতে 8 সপ্তাহের মধ্যে সেরে যায়। এরপর হচ্ছে যৌগিক হাড় ভাঙা। এটা হচ্ছে যৌগিক হাড় ভাঙার কারণে অস্ত্রোপচার ছাড়া এর বিকল্প কোনো চিকিৎসা নেই, অর্থাৎ এর জন্য অস্ত্রোপচার করতে হবে। এবং এগুলার প্রকারভেদ, লক্ষণ, চিকিৎসা রিডিং করে নিব। এবং এর ওষুধের নাম হচ্ছে ট্যাবলেট, অ্যাসপিরিন বা ডিক্লোফেন্স ভরা পেটে দিতে হবে। এরপর হচ্ছে জটিল হাড় ভাঙা। এগুলার লক্ষণ, চিকিৎসা রিডিং দিয়ে নেব। এখন হচ্ছে সন্ধির আঘাত ও প্রাথমিক চিকিৎসা। অস্থিসন্ধি 3 প্রকার: তন্তুময়, তরুণাস্থিময়, সাইনোভিয়াল। তন্তুময় হচ্ছে অনর অস্থিসন্ধি, কোরটিতে এই অস্থিসন্ধি পাওয়া যায়। এবং তরুণাস্থি বা আংশিক সচল সন্ধি হচ্ছে পিউবিক সিম্ফাইসিস, অর্থাৎ শনিচক্রের 2টি পিউবিক অস্থির সংযোগস্থলে এই অস্থি পাওয়া যায়। এবং সাইনোভিয়াল বা সচল অস্থি সন্ধি, এগুলি হচ্ছে কাঁধের সন্ধি, কোনই সন্ধি, হাঁটু সন্ধি, গোড়ালি সন্ধি ও আঙুলের সন্ধি। এখন দেখব অস্থির স্থানচ্যুতি বা অস্থির স্থানচ্যুতি আরেক নাম হচ্ছে ল্যাক্সেশন। এগুলার আমরা প্রকারভেদ, কারণ একবার দেখে নেব, প্রাথমিক চিকিৎসা এগুলা দেখে নেব। এরপর হচ্ছে মচকানোর পারলে রিডিং দিয়ে নেব। এবং প্রাথমিক চিকিৎসা সেটা হচ্ছে নন স্টেরয়েডাল ওষুধ খাওয়া যেতে পারে ব্যথা কমানোর জন্য। এবং 4টি কাজের ইংরেজি শব্দের প্রথম অক্ষর দিয়ে, যেমন রাইস নাম দিয়ে একটু প্রচলিত হচ্ছে, যেমন বিশ্রাম, রেস্ট, আইস বরফ, পরিষ্কার বা কম্প্রেশন, এবং উচ্চতায় রাখা বা এলিভেশন, রাইস। এই 4টি ব্যবহার করা যেতে পারে। এবং এক নাগারে দিনে 3 থেকে 4 বার 10 থেকে 15 মিনিট করে বরফ লাগাতে হবে। তো এই ছিল আমাদের চলন এবং অঙ্গচালনা। আশা করছি ভালোভাবে সব শেষ করতে পারছি। এখানে আমি অনেকগুলা ছন্দ দিছি, অনেকগুলা টেকনিক বলছি মনে রাখার জন্য। তো দিন শেষে আসলে নিজেকে পড়েই মনে রাখতে হবে, যার ফলে বেশি বেশি করে পড়তে হবে। এগুলো বেশি বেশি করে না পড়লে কিছুই মনে থাকবে না, যতই ছন্দ থাকুক না কেন। তো আশা করছি সবাই আমরা ভালো করে পড়ব। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।